সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে নেতাকর্মীদের শ্রদ্ধা। ইসির উপর আস্থা রাখতে চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। ভোটের একদিন আগে শাকসু নির্বাচন নিয়ে জটিলতা, ৮ কমিশনারের পদত্যাগের আবেদন, ফের ইসি ঘেরাও ছাত্রদলের, ছাত্র শিবিরের হুঁশিয়ারি। ইসির নির্দেশনার বরাদ্দের পরেও ভোট কেন্দ্রের জন্য এখনও সিসি ক্যামেরা না কেনায় বাড়ছে সংশয়। ৩১ জানুয়ারির মধ্যে সব বৈধ অস্ত্র জমার নির্দেশ। জুলাইয়ে চাংখারপুলে হত্যাকাণ্ডের মামলার রায় কাল। শামীম ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। চট্টগ্রামে আলিফ হত্যায় বিচার শুরুর নির্দেশ। ভারতীয় সুতা আমদানিকে রাজনৈতিকভাবে না দেখার আহ্বান বিজিএমই বিকেএমইএ নেতাদের। অর্থনীতি আইসিইউ থেকে ক্যাবিনে, দাবি উপদেষ্টার। রংপুরে তিস্তার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন চীনা রাষ্ট্রদূতের। মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরুর আশ্বাস, বললেন ভূ রাজনৈতিক কোনো চাপ নেই। দর্শক শুনছিলেন শিরোনাম, স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি উজ্জ্বল হাফিজ। বিদ্যমান নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে চায় বিএনপি। আশা করা যায় যোগ্যতার সঙ্গে তারা নির্বাচন পরিচালনা করবে। ৯০তম জন্মবার্ষিকীতে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, একটি উদার ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। সাব্বির রোজের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন ১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়িতে। ১৯৫২ সালে করাচি একাডেমি স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। ১৯৫৩ সালে ভর্তি হন করাচির ডিজে কলেজে। এখানে অধ্যয়নকালে একই বছর যোগ দেন পাকিস্তান মিলিটারি একাডেমিতে। ১৯৭১ জাতি যখন একটি সংকটময় মুহূর্তে, তখন চট্টগ্রামের কালুঘাট বেতার কেন্দ্র থেকে মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দেন মেজর জিয়া। একাধারে তিনি ছিলেন সেক্টর কমান্ডার ও জেট ফোর্স প্রধান। বাংলাদেশ ভূখণ্ডের জন্য যুদ্ধ করেছেন সম্মুখ সারিতে। এরপর কুপালচাকু রাজনৈতিক বাকবদল, আবারও জাতি দিশা পায় জিয়াউর রহমানের কাছে। ১৯৭৫ সালে সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে রাজনীতির কেন্দ্রে আসেন মেজর জিয়া। ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তার হাত ধরে দেশ যখন সমৃদ্ধির পথে, তখন ১৯৮১ সালের ৩০ মে কতিপয় বিপদগামী সেনা সদস্যের হাতে নিহত হন জিয়াউর রহমান। শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকীতে দেশব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এদিন শ্রদ্ধা জানাতে তার সমাধিস্থলে আসেন দলটির মহাসচিব সহ শীর্ষ নেতৃবৃন্দ। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ অনুকরণ করেই একটি উদার ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। শপথ নিয়েছি এবং এই শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সমস্ত অঙ্গ সংগঠন বাংলাদেশে শহীদ জিয়ার যে আদর্শ, সে আদর্শকে এখানে বাস্তবায়িত করবে। মির্জা ফখরুল আরও বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চায় বিএনপি। এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সমুন্নত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি বলেও জানান দলটির মহাসচিব। সাব্বির রোজ, এখন, ঢাকা। নির্বাচন কমিশন থেকে আছে নির্দেশনা, সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আছে বরাদ্দ, কিন্তু সরকারি দপ্তর থেকেই নোট দেয়া আছে কেনা যাবে না সিসি ক্যামেরা। তাই তো প্রশ্ন উঠেছে, নির্বাচনের বাকি যখন আর মাত্র ৩ সপ্তাহ, তখন আদৌ কি সিসিটিভি সংযোজন সম্ভব? উপদেষ্টা বলছেন, এখন সরকারিভাবে কিনতে গেলে লাগবে ৩ থেকে ৬ মাস, তাই অন্যভাবে ব্যবস্থার চেষ্টা চলছে। কুমিল্লা ও নরসিংদীর সহকর্মীদের সাথে নিয়ে আজহার লিমনের প্রতিবেদন।
2021 সালের 11 নভেম্বর ভোট গ্রহণ শুরুর মাত্র 10 মিনিটের মাথায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এভাবেই শুরু হয় সংঘর্ষ। আহত হন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সহ অনেকেই। সেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের 5 বছর পর আমরা আবার রামপ্রসাদ চরের সেই ভোট কেন্দ্রটিতে। আমরা দেখতে চাই এই আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কতটা পরিবর্তন হলো নির্বাচন কমিশনের বিবেচনায় ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ এই প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থা। কোনো সীমানা প্রাচীর নেই, নরবরের টিনের বেড়ায় কোনো মতে ঝুলে আছে জং ধরা জানলা। এই 2টি স্কুল ঘরের 2 বারান্দায় লাগানো আছে 2টি সিসিটিভি ক্যামেরা, কিন্তু তা সচল নয়। এটার মাধ্যমে আগে আমরা দেখতাম আর কি, এখন আমার লগ ইন চাই, লগ ইন দিলে এখন আমার মোবাইল নাম্বারটা আমার দিলে পাসওয়ার্ড আর আমাদের কাছে নাই। এই স্কুলের প্রধান শিক্ষিকা তানজিনা শারমিন জানাচ্ছিলেন 2024 সালের 9 জানুয়ারি নির্বাচনের কয়েকদিন আগে এই সিসিটিভি ক্যামেরা তাদের লাগাতে হয়েছিল একদিনের নোটিশে স্কুলের জমানো ফান্ড ব্যবহার করে। কারণ কেন্দ্র থেকে জরুরি ভিত্তিতে এটি করার নির্দেশ এসেছিল, যেভাবে এবার কোনো নির্দেশনা আসেনি। এইবার যে নির্দেশনটা যেটা জানি যে এটা অফিস থেকে, এখন আমাদের অফিস কিনা বা নির্বাচন অফিস কিনা জানি যে প্রতিটা কেন্দ্রে আপনার সিসি ক্যামেরা লাগাতে হবে। নামে মাত্র হলেও আগের আমলে লাগানো কিছু সিসিটিভি কিছু ভোট কেন্দ্রে তবু আছে, কিন্তু শিবপুর উপজেলার এই ভরতের কান্দ্রি সরকারি প্রাথমিক স্কুলে সেটিও নেই। এভাবে একই চিত্র দেখা গেছে অধিকাংশ ভোট কেন্দ্রে। সবাই জানেন বরাদ্দ আছে কিংবা আসবে, কিন্তু আসেনি। 663টা ভোট কেন্দ্রের মধ্যে 185টা কেন্দ্রে সিসিটিভি রয়েছে। তো এর মধ্যে সিসিটিভি আপনারা জানেন যে সিসিটিভি রয়েছে, কিন্তু দেখা গেছে 10টা ক্যামেরার মধ্যে 5টা সচল আছে, 5টা সচল নেই। এটা ঠিক নির্বাচন কমিশনের দপ্তরে এ সংক্রান্ত একটি নির্দেশনা কাগজে কলমে দেখানো হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে পাঠানো এই বার্তায় যেসব বিষয়ে বলা হয়েছিল তার অন্যতম ভোট কেন্দ্রে সিসিটিভি সংযোজন নিশ্চিত করা। যদিও জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বলছেন সিসিটিভি সংযোজন সংক্রান্ত কোনো সরকারি নির্দেশনা তারা পাননি। মেরামতের টাকা সবগুলো দিয়েছে, দেওয়ার পরে ওখানে আবার লিখে দিয়েছে যে সিসি ক্যামেরার জন্য টাকা খরচ করা যাবে না। এই অস্পষ্টতা কেন প্রশ্ন করেছিলাম পরিবেশ উপদেষ্টাকে। আমরা যদি সরকারি পর্যায়ে কিনতে যাই তাহলে এটা 3 থেকে 6 মাসের আগে এই জিনিসটা হবে না। ফলে এটা স্থানীয় পর্যায়ের ওরাই যদি কিনে ফেলে তাহলে আমরা অ্যাটলিস্ট 90% কভারেজ দিয়ে দিতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন বাস্তবতা আর নথিগত নির্দেশনার পার্থক্য সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে। 1.5 বছর সময় পেয়ে নির্বাচনের ঘাটতি রাখবেন কেন আপনি? তাহলে এটা আপনার অদক্ষতা এবং আপনি নিজে পারছেন না বিধায়, তো না পারলে পদে থাকেন কেন? যদি এই ক্যামেরার কারণে যদি নিরাপত্তা বলেন, ভোট কারচুপি বলেন, এই সকল ক্ষেত্রে যদি কোনো প্রবলেম তৈরি হয় তাহলে তো কেউ আপনাকে ছাড়বে না। সারা দেশের 42,761টি ভোট কেন্দ্রকে যেভাবে লাল, হলুদ ও সবুজ শ্রেণীতে ভাগ করেছে নির্বাচন কমিশন, সেখানে দেখা গেছে প্রায় 9,000 ভোট কেন্দ্র সীমান্ত অঞ্চল, দুর্গম এলাকা এবং রাজনৈতিক সংঘাতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হলুদ চিহ্নিত অর্থাৎ ঝুঁকিপূর্ণ আছে আরও 16,000-এর বেশি ভোট কেন্দ্র। আজহার লিমন, এখন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে জানানো হয় 22 জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের গেজেট প্রকাশ করবে ইসি। 28 জানুয়ারি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ সভা, যাচাই বাছাই করা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তাবিত অর্থের চাহিদাও। 1 ফেব্রুয়ারি নির্বাচনী ব্যয় নির্বাহে আইন শৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ ও নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেবে ইসি। আর ব্যালট ও নির্বাচনী সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানো হবে 2 ও 3 ফেব্রুয়ারি। এছাড়া বেসরকারি নির্বাচনী পর্যবেক্ষকদের খুব শিগগিরই অনুমতি দেওয়া হবে বলেও জানানো হয় রোডম্যাপে। বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সকালে আগারগাঁও ইসি ভবনে প্রায় 300 প্রিসাইডিং অফিসারের প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে গণমাধ্যমকে কথা বলেন তিনি। এবারে নির্বাচন প্রতিযোগিতামূলক নির্বাচন হবে উল্লেখ করে ইসি আনোয়ারুল আরও বলেন, কমিশন কোনো রাজনৈতিক দল থেকে চাপে নেই। বিভিন্ন প্রেক্ষিতের কারণে এবারের 12 ফেব্রুয়ারির যে
জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ছোটখাটো সমস্যা যেগুলো আছে সেগুলো আমরা সমাধান করছি। বড় ধরনের কোনো সমস্যা নির্বাচন কমিশন এখনো পর্যন্ত করে নাই এবং সমস্যায় পড়ে নাই, কারণ সবাই চাচ্ছে ভালো নির্বাচন, কমিশনও চাচ্ছে ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, সুতরাং কোনো চাপ। আগামী 31 জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ থাকবে। তবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি, সংসদ সদস্য, প্রার্থী এবং তাদের নিরাপত্তায় থাকা সশস্ত্র রক্ষীর ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে না। প্রশাসনের ব্যর্থতার অভিযোগে শাকসু নির্বাচনে কোনো দায়িত্ব পালন না করার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন। বেলা 12:30টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিচার্স লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠন দুটির নেতৃবৃন্দ। এবং একই সময়ে আরও জানান, প্রশাসনের প্রশ্নবিদ্ধ কার্যক্রম এবং শিক্ষকদের একটি পক্ষের পক্ষপাতমূলক আচরণের কারণে নির্বাচনে কোনো দায়িত্ব পালন করবেন না তারা। শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে বিপরীতমুখী আচরণ, রিট আবেদন সহ বিভিন্ন কারণে নির্বাচন সম্পন্ন করা সম্ভব নয়। সংগঠন দুটির দাবি, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকায় শাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগের আবেদন জমা দিয়েছেন 8 কমিশনার। তবে যথাসময়ে নির্বাচন করতে জোরালোভাবে দাবি জানিয়েছেন ইউনিভার্সিটি টিচার্স লিঙ্ক স্টাট চ্যাপ্টারের নেতৃবৃন্দ। কেউ কেউ নির্বাচনে বাধা দিতে চাইছে উল্লেখ করে তারা বলেন, নির্বাচনে কোনো বাধা নেই। এর আগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র শিবির সহ স্বতন্ত্র প্রার্থীরা। এদিকে একই দাবিতে প্রশাসনিক ভবনে তালা দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। সো আসলে আমরা কাউকে ওনাদেরকে সরাসরি বিলম করিনি এবং আমরা এসব বিশ্বাস করি যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং ওনারাও সহযোগিতা করবে। আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে অবজারভেশন টিম আছে, সমস্ত জায়গায় সবাই দায়িত্ব পালন করবে। সো নির্বাচন ওনারা দায়িত্ব পালন করলে আমরা বলবো যে বিতর্কিত করেছে, এটা আসলে আমরা একেবারেই মনে করি, আমরা কখনো কোনো কথা বলিও নাই। আমরা যারা এখানে আছি এবং আমাদেরকে যারা পছন্দ করে তারা কোন রকমের দায়িত্ব পালন করবে না, নির্বাচনী দায়িত্ব পালন থেকে তারা বিরত থাকবেন। সকল প্যানেল, সকল প্রার্থীরা এবং সকল ভোটাররা যেহেতু চাচ্ছে, তাই হচ্ছে আমাদের এই অবস্থান, যাতে করে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন অন্তত কিভাবে নিশ্চিত থাকে যে শিক্ষার্থীদের পালসটা কোন জায়গায় আছে। দীর্ঘ 28 বছর পর কাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে 32টি পদে লড়বেন 97 প্রার্থী। এ নিয়ে আরও জানাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন এক প্রার্থী, এ নিয়ে কি বলছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা? আজকে সকাল থেকেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, আগামীকালকে নির্বাচন, এটি নিয়ে নানান ঘটনা আসলে ঘটছে এই মুহূর্তে সকাল থেকেই। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট সুনামগঞ্জ রোডে, যেটি মহাসড়ক হিসেবে সিলেট সুনামগঞ্জের পরিচিত। সেখানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনরত শিক্ষার্থী যারা আছেন নির্বাচনের দাবিতে, তারা ইতিমধ্যে এসে এখানে অবস্থান নিয়েছেন। এর আগে মূলত এই 2-3 মিনিটের মতো অবস্থান নিয়ে তারা মোটামুটি যান চলাচল বন্ধ করে দিয়েছেন, অর্থাৎ সুনামগঞ্জ এবং সিলেট রোডের যে সকল যানবাহন চলত সেগুলো আপাতত বন্ধ রয়েছে এবং তারা রাস্তায় দাঁড়িয়ে তারা বিক্ষোভ করছেন। এর আগে সকাল 10টা থেকেই মূলত যে প্রশাসনিক ভবন আছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়, তারা তালাবদ্ধ দিয়ে প্রায় 2 ঘন্টা তারা বিক্ষোভ করেন এবং বিক্ষোভ শেষে মিছিল সহকারে তারা এখানে সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী আছেন, অর্থাৎ নির্বাচনের জন্য যারা দাবি জানাচ্ছেন, তারা এই মুহূর্তে সড়কে অবস্থান করছেন। এর আগে একই ইস্যু নিয়ে নির্বাচন আসলে সুষ্ঠু হবে কিনা এই বিষয়ে কথা বলেছেন বিএনপিপন্থী শিক্ষক যারা আছেন, তারা বলছেন যে বিগত কয়েকদিন থেকে নির্বাচন হবে কিনা এই বিষয়ে নিয়ে নানান জটিলতা তৈরি হয়েছে। সেই জটিলতার কারণে মূলত নির্বাচন আদৌ সুষ্ঠু হয় কিনা সেই বিষয়ে তারা প্রশ্ন তুলেছিলেন এবং তারা 8 জনে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে যেহেতু নির্বাচন কমিশন থেকে একবার নির্বাচন স্থগিত রাখার কথা বলা হয়েছে, যে যেহেতু জাতীয় নির্বাচন সামনে, এর পরিপ্রেক্ষিতে পরে আবার 3 দিন পরে অনুমোদন দেওয়া হয়। এতে গিয়ে কোনো একটি পক্ষ, অর্থাৎ যারা নির্বাচন করবে, তারা আসলে
প্রচার প্রচারণা চালাতে পারেনি এবং এখন যেহেতু দ্বিধাভক্ত শিক্ষার্থী সমাজ, যেহেতু এখানে বেশ কয়েকটি প্যানেল নির্বাচন করছে, ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি প্যানেল আছে, ছাত্র দলের পক্ষ থেকে একটি প্যানেল আছে এবং স্বতন্ত্র আরেকটি প্যানেল আছে, তো প্রার্থীদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, সুতরাং নির্বাচনের দিন আসলে সুষ্ঠু পরিবেশ থাকবে কিনা এটি তারা শঙ্কা প্রকাশ করেছেন এবং এই শঙ্কা দেখেই মূলত জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষক যারা আছেন তারা নির্বাচন আসলে করতে পারবেন না বা অসহযোগিতা করবেন এমনটা তারা বলেছেন। অন্যদিকে জামাতপন্থী যে সকল শিক্ষক আছেন, ইউনিভার্সাল টিচার্স লিঙ্ক যেটি আছে, তারা বলছে যে সবকিছু প্রস্তুত এবং নির্বাচন আগামীকাল হবে এবং হাইকোর্টে যে রিটটি হয়েছে সেই রিটের প্রেক্ষিতে তারা অপেক্ষা করছেন যে আসলে পরিস্থিতি কোন দিকে যায়। তো আপাতত এই হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। রাত্রি শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন এক প্রার্থী। নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন গুলজার আহমেদ। এদিকে শাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিটের শুনানি শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যে এ নিয়ে আদেশ দেবেন আদালত। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, শুনানিতে কি বলছেন আইনজীবীরা? বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? আজকে কয়েকটি মামলা রয়েছে, তার মধ্যে একটি মামলা হচ্ছে যে নারায়ণগঞ্জের শামীম ওসমান এবং তার ছেলে অয়ন ওসমান সহ 12 জনের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে, অর্থাৎ মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন টিম। সেখানে শামীম ওসমান সহ যে 12 জন আসামি তাদের বিরুদ্ধে 10 জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 6 বছরের শিশু রিয়াগোপ, যিনি নারায়ণগঞ্জে হত্যার শিকার হয়েছিলেন 19 জুলাই 24 সালের আন্দোলনে। এই মামলার পাশাপাশি যারা এই যে গুমের একটি মামলার আজকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে, যার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই মামলায় তার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং সেনাবাহিনীর সাবেক এবং বর্তমান 11 জন কর্মকর্তা এই মামলায় আসামি রয়েছেন। তার মধ্যে 3 জন গ্রেপ্তার রয়েছেন, তাদেরকে আদালতে হাজির করা হয়েছে, ট্রাইব্যুনালে হাজির হয়েছে। তাদের উপস্থিতিতে আজকে সূচনা বক্তব্যের মাধ্যমে এই মামলার বিচার কাজ শুরু হয়েছে এবং সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজকে প্রথম দিনেই সাক্ষ্য দিয়েছেন যিনি গুমের শিকার হয়েছিলেন, যার বাবা বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং তিনি হুম্মাম কাদের চৌধুরী, তিনি এখানে সাক্ষী দিয়েছেন এবং তিনি কিভাবে গুম হয়েছিলেন, তার সাথে সেই গুমে কি আচরণ করা হয়েছিল, কি ওষুধ খেতে দেওয়া হতো এবং তাকে কি নামে ডাকা হতো গুমের পরে, সেই বিষয়গুলো তিনি বিস্তারিত ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করছেন। এবং এরপরে চিফ প্রসিকিউটর তিনি গণমাধ্যমকে ব্রিফ করেছেন এবং যেটি তিনি জানিয়েছেন যে তারা বলছেন যে গুমের যে সংস্কৃতি ছিল, একজন মানুষের চিরতরে হারিয়ে যাওয়ার যে সংস্কৃতি, সেটি এদেশ থেকে বন্ধ হওয়া দরকার এবং গুমের এই ভয়ের সংস্কৃতি যাতে আর ফিরে না আসে, এই কারণে মূলত তারা এই গুমের মামলার বিচার নিশ্চিত করতে চান। এবং আরেকটি বিষয় হচ্ছে যে গুমের যতগুলো মামলা হয়েছে তার মধ্যে এটি প্রথম মামলা এবং এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলো। গুমের এ পর্যন্ত 3টি মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দেওয়া হয়েছে, এর মধ্যে জিয়াউল আহসান, সেখানেও আসামি শেখ হাসিনা এবং আরেকটি মামলা শুধু জিয়াউল আহসানের বিরুদ্ধে দেওয়া হয়েছে, এটি গুমের আরেকটি মামলা এবং র্যাবের যারা বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে একটি গুমের মামলা রয়েছে। এই গুমের 4-5টি মামলার বিচার কাজ শুরু হয়েছে, তার মধ্যে প্রথম মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলো। একই সঙ্গে আগামীকাল চানখারপুলে যে 6 জনকে হত্যা করা হয়েছিল 5 আগস্টে পুলিশের গুলিতে যারা মারা গিয়েছিলেন এবং এই মামলার প্রধান আসামি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব, তিনি পলাতক রয়েছেন এবং এই মামলার আগামীকাল রায় হবে এবং এই রায়টি সরাসরি বিটিভির মাধ্যমে সম্প্রচার করা হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে। রাত্রি যুক্ত ছিলেন জাহিদ হাসান। নির্বাচন কমিশন যদি মেরুদণ্ড সোজা না করে তাহলে সামনের দিনে আরও কঠোর কর্মসূচি দেবে ছাত্রদল বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আজ সোমবার ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তার সহ 3 দাবিতে দ্বিতীয় দিনের মতো ইসি ঘেরাও কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি। এ সময় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির জানান, নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব আচরণ করছেন, তাই 3 দফা দাবি মানা না হলে সামনের দিনে আরও কঠোর কর্মসূচি আসবে। বেলা 11টার দিকে ইসি কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতা কর্মীরা অবস্থান নেন। তারা বলছেন রাত পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে। এদিকে ইসির প্রধান ফটকের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে রেখেছেন। ব্যারিকেডের সামনে সড়ক আটকে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তিনটি ভিন্ন ভিন্ন বিষয়ে আমরা দাবি রেখেছি, নির্বাচন কমিশন এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে সেগুলোর কোনো জবাব দেয়নি। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমরা জবাব না পাবো ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে। আজকে যদি আমাদের দাবি আদায়ে আপনাদের সদিচ্ছার প্রকাশ না পায়
আমরা আমাদের সব ধরনের পন্থা অবলম্বন করব এবং আমরা দেখব আমরা যেভাবে শুধুমাত্র মূল রাস্তা অবরোধ করছি, আমরা বিবেচনা করব আমাদের দাবি আদায়ের জন্য এই মূল গেট অবরোধ করতে হয় কিনা, আমাদের বিবেচনা সেই বিষয়টিও রয়েছে। দলীয় প্রভাব খাটিয়ে শাকসু নির্বাচন বন্ধ করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। পুরোনো পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্ধারিত সময়ে শাকসু বাস্তবায়নের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। তাদের প্রবল দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শাকসু নির্বাচন আয়োজন করতে বাধ্য হয়, কিন্তু ছাত্রদলের পরাজয়ের ভয়ে বারবার নির্বাচনকে বাধাগ্রস্ত করার হীন চক্রান্তে তারা লিপ্ত রয়েছে। আপনারা দেখেছেন এভাবে তারা প্রতিটি ছাত্র সংসদ নির্বাচন বন্ধের জন্য অপচেষ্টা চালিয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি, শাকসু নির্বাচন বন্ধের সিদ্ধান্ত হলে ছাত্র শিবির কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। চট্টগ্রামে চাঞ্চল্যকর আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সাবেক ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস সহ 39 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। সকালে চট্টগ্রামে দ্রুত বিচার ট্রাইব্যুনালের এই আদেশের মাধ্যমে আনুষ্ঠানিক শুরু হলো আলিফ হত্যা মামলার। সকাল 9:30টায় কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয় আসামিদের। দীর্ঘ সময় ধরে চলা শুনানি শেষে অভিযোগ গঠন করা হয় 39 জনের বিরুদ্ধে। এ সময় আসামি পক্ষের জামিন আবেদন বাতিল করে বিচার শুরুর আদেশ দেন আদালত। আগামী 2 ফেব্রুয়ারি আলিফের বাবার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে বিচার কাজ। এদিকে আসামি পক্ষের আইনজীবীর দাবি, 164 ধারায় নাম না থাকার পরও চিন্ময়ের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে আপনার যে আবেদন ছিল, সেই আবেদনটা মাননীয় আদালত মঞ্জুর করেছেন। আসামি পক্ষ থেকে ডিসচার্জ পিটিশন যেটা দেওয়া হয়েছে তা নামঞ্জুর করা হয়েছে এবং আজকে আসামি চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মাননীয় আদালত 302, 109 ধারার অভিযোগ গঠন করেছেন। আমরা ডিসচার্জের জন্য পিটিশন দিয়েছি, বলছি উনি সম্পূর্ণ নিরপরাধ, উনি নিরপরাধী, কমপ্লিট নিরপরাধ। কোন 164 যারা একজনের নাম বলে নাই। মানিকগঞ্জের সিংহের উপজেলায় গরু চোর সন্দেহে 2 জনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমামনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার দশানী গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু এবং ছয়ানী গ্রামের বান্দু মিয়ার ছেলে দিন ইসলাম। স্থানীয়রা জানান, রোববার রাত আনুমানিক 2টার দিকে ইমামনগর গ্রামের শাকিলের বাড়িতে গরু চুরি করতে যান মজনু ও দিন ইসলাম। এ সময় বাড়ির লোকজন ও আশেপাশের গ্রামবাসী বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা 2 জনকে গণপিটুনি দেয়, আর এতে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত 2 জনকে উদ্ধার করে সিংহের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে 2 জনকে ঢাকায় পাঠানো হয়। তবে ভোর 6টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। দরজায় কড়া নাড়ছে জাতীয় নির্বাচন। নওগাঁর ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, আমেজ ছড়িয়ে পড়েছে নারীদের মাঝেও। নির্বাচিত প্রতিনিধি নারীদের সম অধিকার প্রতিষ্ঠা সহ উদ্যোক্তা বান্ধব হবে এমন প্রত্যাশা এ অঞ্চলের নারীদের। আব্বাস আলীর তথ্য ছবিতে থাকছে প্রতিবেদন। 11টি উপজেলা নিয়ে গঠিত উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁ। এই জেলার 6টি সংসদীয় আসনে মোট ভোটার 23,29,592 জন। এর মধ্যে পুরুষ ভোটার 11,59,764 জন এবং নারী ভোটার 11,69,807 জন। নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া মহল্লার নারী উদ্যোক্তা শামিমা খানম এলাকার নারীদের কর্মসংস্থানে ভূমিকা রাখলেও স্বল্প পুঁজির কারণে বাড়াতে পারছেন না ব্যবসার পরিধি। তাই সহজ শর্তে ঋণের সুযোগ সুবিধা পাবেন এমন জনপ্রতিনিধি প্রত্যাশা করেন তিনি। এমন একটা সরকার আমাদের দরকার, সেই সরকারের কাছে আমাদের আবেদন যে আমরা যেন স্বল্প সুদে একটা ঋণের প্রত্যাশা। পুরুষের পাশাপাশি সমানভাবে কাঁধ মিলিয়ে তাদের অধিকারটা সমানভাবে প্রয়োগ করতে পারে। এদিকে শহরের মুক্তির মোড়ের ফুটপাতে মাসকালাই রুটি বিক্রেতা গৃহবধূ মোমেনা বেগম বঞ্চিত নারীদের মূল্যায়ন করবে এমন প্রার্থীকে বেছে নিতে চান তিনি। সরকার সবসময় আমাদের গুরুত্ব দেবে, সেই সরকার আমরা চাই।
কর্মক্ষেত্রে নারী নিরাপত্তা নিশ্চিত করা গেলে নতুন সম্ভাবনার পথ উন্মোচিত হবে বলে জানান এই আইনজীবী। আগামী সরকার নারীদের নিয়ে চিন্তা করবে, তারপর নারীদের ভালোর জন্য কাজ করবে, এরকম সরকারই তো অবশ্যই চাইবো। সর্বোপরি চাইবো যেন দেশটা ভালোর দিকে যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পরাজয়ের ক্ষেত্রে বড় নির্ধারক হতে পারে নারী ভোটাররা, এমনটাই বলছেন বিশিষ্টজনরা। এখন নওগাঁ। 4 সপ্তাহের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত একটি রিটের শুনানির শেষে কিছুক্ষণ আগে এই আদেশ দেন আদালত। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, জানাবেন আদেশে কি বলেছেন আদালত, আর বিস্তারিত আর কি তথ্য রয়েছে? উজ্জ্বল, কিছুক্ষণ আগে হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি আসিফ হোসেনের যে বেঞ্চ, সেই বেঞ্চে এটি শুনে হয়েছিল সকালে। শুনানি শেষে দুপুর 2টা আদেশের জন্য ছিল এবং দুপুর 2টার পরে আদেশ দেওয়া হয়। আদেশে বিচারপতিরা সব পক্ষের শুনানি শেষ করে এই 4 সপ্তাহের জন্য শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, হল সংসদ নির্বাচন, কেন্দ্রীয় সংসদ নির্বাচন, এগুলো স্থগিত করেছেন। 4 সপ্তাহ পরে এই নির্বাচনটি হবে। আমরা এই বিষয়ে একটু বিস্তারিত জানার জন্য কথা বলবো এই মামলার যিনি শুনানি করেছেন ব্যারিস্টার রাষ্ট্র ইমাম, তার কাছ থেকে যে এই বিষয়ে আদালত কি বিস্তারিত বলেছেন এবং তারা আদালতকে কি বলেছেন সে বিষয়ে জানার জন্য একটু যদি বলতেন আমাদের যে আপনারা আদালতে কি বলেছিলেন এবং আদালত কি আদেশ দিয়েছেন। জি, নির্বাচন কমিশনের একটা মেমো, যার মাধ্যমে ওনারা অনুমোদন দিয়েছিলেন শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন করার জন্য। সেই অনুমোদনের বৈধতাটাকে চ্যালেঞ্জ করে মামলাটা দায়ের করা। পিটিশনার্স হচ্ছেন 3 জনই শাহজালাল ইউনিভার্সিটির ছাত্র এবং তার মধ্যে 2 জন নির্বাচনে প্রার্থী। ওনারা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। সো বৈধতাটা আমরা চ্যালেঞ্জ করেছি এবং আমরা একটা স্টে অর্ডার চেয়েছি যাতে করে জাতীয় নির্বাচনের আগে যাতে কোনো নির্বাচন না হয়। এবং এই স্টে অর্ডারটা চাওয়ার পেছনে আমাদের মূল যে যুক্তিটা হচ্ছে যে কিছুদিন আগে 12 তারিখে জানুয়ারি মাসের নির্বাচন কমিশন একটা ব্ল্যাঙ্কেট ব্যান ইম্পোজ করে বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল প্রকার সংগঠনের নির্বাচন 12ই ফেব্রুয়ারির আগে হতে পারবে না, অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে হতে পারবে না। এবং কারণ হিসেবে ওনারা সুনির্দিষ্টভাবে বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচন যাতে প্রভাব মুক্ত থাকে, সে কারণে সকল নির্বাচন এর পরে হবে, এর আগে না। সো এটা দেওয়ার 3 দিনের মাথায় ওনারা সিলেক্টিভলি একটা শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনের অনুমোদন কিভাবে দেয়, এটাই ছিল আমাদের মূল প্রশ্ন। কারণ সিলেক্টিভলি আপনারা যখন ইংরেজিতে একটা ভাষা আছে যে চেরি পিক করে দেন, তার মানেই কি এটা বৈষম্যমূলক? কারণ তাহলে বাকিগুলোকে কেন দেয়া হয়নি এই পারমিশন? এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এটা আরবিট্রি, মানে এটা ইচ্ছা মতো, কারণ কোনো কারণও দেখানো হয়নি। ওনারা যে অনুমোদনটা দিয়েছে, সাধারণত একটা আদেশ বা অনুমোদন বা নির্দেশ দিলে তো কিছু কারণ দেখানো হয়, এখানে কোনো ধরনের কারণ দেখানো হয়নি যে কি কারণে ওনারা দিলেন এই একটা বিশ্ববিদ্যালয়কে এই অনুমোদন, যেগুলো বাকিগুলোকে দেননি। বিশেষ করে ওনাদেরই আর্লিয়ার যে পজিশনটা, সেটার সাথে তো পুরোপুরি সাংঘর্ষিক, কন্ট্রাডিক্টরি। ওনারা প্রথমে একটা ব্ল্যাঙ্কেট ব্যান বা নিষেধাজ্ঞা ইম্পোজ করলো যে কোথাও কোনো নির্বাচন হতে পারবে না, শিক্ষা প্রতিষ্ঠান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দেয়া হয়েছে। তার 3 দিনের মাথায় ওনারা কিভাবে এটার সাথে সাংঘর্ষিক আরেকটা এই অনুমোদনটা জারি করে বলে যে শাহজালালে হতে পারবে, কোনো ধরনের কারণ দর্শানো ছাড়া, কোনো ধরনের কারণ দেখানো ছাড়া। সো এটাই ছিল আমাদের ওয়ান অফ দ্য মেইন আর্গুমেন্টস। এর বাইরেও অনেকগুলো আর্গুমেন্ট বৈষম্যমূলক। তো আমাদের সংবিধানে যে অধিকারগুলো আছে, ইকুয়ালিটি বিফোর দ্য ল, আইনের চোখে আমরা সবাই সমান। ভারতীয় সুতা আমদানিকে রাজনৈতিকভাবে না দেখার আহ্বান জানিয়েছেন শিল্প মালিকরা। অভিযোগ, সুতা আমদানির স্বাভাবিক চিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করে বন্ড সুবিধা প্রত্যাহারের পায়তারা চলছে, যা পুরো পোশাক খাতকে হুমকির মুখে ফেলবে। দেশীয় সুতা শিল্পকে বাঁচাতে যেয়ে আরেকটি শিল্প যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। মেহরিন ন্যানি জানাচ্ছেন বাকিটা। দেশের যে 84% রফতানি আয় আসে বস্ত্র পোশাক খাত থেকে, তার 55% অবদান নিট পোশাকের। এই খাতের অন্যতম কাঁচামাল 10 থেকে 30 কাউন্ট সুতা, যা আমদানি করা হয় মূলত প্রতিবেশী দেশ ভারত থেকে।
এনবিআরের তথ্যানুযায়ী বন্ড সুবিধায় সুতার আমদানি গেল 2 অর্থবছরে ব্যাপকভাবে বেড়েছে। এতে উৎপাদন 60% থাকলেও ব্যাপকভাবে কমে গেছে দেশীয় সুতার বিক্রি। এ অবস্থায় স্থানীয় সুতার চেয়ে কম মূল্যে ভারতীয় তুলা রফতানির অভিযোগ এনে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এ নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে পোশাক শিল্প সংশ্লিষ্টদের মাঝে। সোমবার সকালে হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত বিজিএমইএ ও বিকেএমইএ এর যৌথ সংবাদ সম্মেলনে শিল্প মালিকরা অভিযোগ করেন, সুতা আমদানির স্বাভাবিক চিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। একতরফাভাবে বস্ত্রশিল্পকে বাঁচানোর অজুহাতে পায়তারা চলছে পুরো পোশাক শিল্পকে ধ্বংসের। মিটিং এর মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমরা সবাই মিলে আরেকটু আলোচনা করব, আরেকটু গবেষণা করব, কেন এই ডিসক্রিপেন্সি, কিভাবে আমাদের স্পিনারদেরকে কম্পিটিটিভ করা, আমাদের কি সমস্যা হবে, এটা নিয়ে আলোচনা করার কথা। আনফর্চুনেটলি আলোচনার আগেই অথবা শেষ করার আগে ওনারা এইভাবে একচেটিয়া একটা সার্কুলার প্রপোজ করেছে এনবিআরকে। বাংলাদেশের সুতার সাথে ইন্ডিয়ার সুতার দামের একটা 20, 25, 30 সেন্টের একটা পার্থক্য সবসময় ছিল, আগেও ছিল। বাট আমরা তখন ইনসেন্টিভটা দিয়ে সেটাকে যতটুকু পারি কাভারেজ দিয়েছি, বাকিটা আমরা আমাদের দেশীয় ইন্ডাস্ট্রি হিসেবে আমরা সেটাকে কিছুটা আমরা বাড়তি দিয়েছি। গুণগত মানের সুতা সরবরাহ করার সক্ষমতা দেশি বস্ত্র কারখানাগুলোর নেই উল্লেখ করে নীতি সহায়তা সহ জ্বালানি সরবরাহের দিকে নজর দেওয়ার তাগিদ দেন উদ্যোক্তারা। বলেন, প্রয়োজনে ভারতীয় সুতায় বসানো হোক অ্যান্টি ডাম্পিং শুল্ক। যে গ্লোবাল মার্কেটে সুতার দাম কত থাকে এটা মোরলে সবাই জানে। তারপরে যদি কোনো অসাধু কোনো লোক যদি করে থাকে তার দায়িত্ব আমরা ব্যবসায়ী আমরা সবসময় বলি, যারা স্মাগলিং করে, যারা বন্ডের মিসইউজ করে, যারা এরকম মানি লন্ডারিং করে, দে আর নট পার্ট অফ আস। একটি শিল্পকে বাঁচাতে গিয়ে আরেক শিল্পকে হুমকির মধ্যে না ফেলে সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ উঠে আসে সংবাদ সম্মেলনে। আমি এবং পরবর্তী বিজিবিও চিঠি দিল, তখন তাদের টনক নেড়েছে। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা এতদিন আইসিইউতে ছিল, এখন কেবিনে স্থানান্তর হয়েছে। চাঁদপুরে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার ও গণভোটের উদ্বুদ্ধকরণের কর্মসূচি ও ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা এখন ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ 18 বিলিয়ন থেকে 32 বিলিয়নে উন্নত করা হয়েছে। রিজার্ভ ছিল $18 বিলিয়ন, 32 বিলিয়ন। ফরেন এক্সচেঞ্জ মার্কেট টালমাটাল অবস্থা, স্টেবল, রেমিটেন্স হাই। একসময় আমরা একটা ম্যাক্সিমাম জিনিসপত্র ইম্পোর্ট করছি। এনার্জিতে একটু সমস্যা আছে, তবু চেষ্টা করা হচ্ছে। অতএব আপনার এটা খাদের কিনে চলে গেছে। আমি তো জানি কি অবস্থায় ছিল, অনেকে বোধ আইসিইউতে ছিল, আইসিইউ থেকে কেবিনে গেছে। দ্রুত সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর আশ্বাস দিয়েছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর ভাঙন প্রবণ এলাকা পরিদর্শনের পর এই কথা বলেন তিনি। এ সময় তিস্তা পাড়ের ভাঙন কবলিত এলাকার মানুষ তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন জলবায়ু ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, বাংলাদেশের তরফে তিস্তা মহাপরিকল্পনার ধারণাপত্র তৈরি সহ যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। চীনের রাষ্ট্রদূত বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূ রাজনৈতিক চাপ নেই। আর এই ছিল এখন দুপুরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।